তো আজকে আমরা ডিসকাস করব আমাদের পার্ট বি এর সেকেন্ড ইউনিট চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং। চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং যে আমাদের এই যে ইউনিটটা আছে, এই ইউনিটটা হচ্ছে আমাদের যে আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, ইন্ডিয়া স্বাধীন হয়েছিল আমরা জানি 1947 15th অগাস্টে। 1947 এর 15th অগাস্টে ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর একদম ইনিশিয়াল পিরিয়ডের মধ্যে ইন্ডিয়ার মধ্যে কিছু প্রবলেম শুরু হয়েছিল। মানে আমাদের দেশটা স্বাধীনতার পর আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের কিছু সমস্যা, সেই সমস্যাগুলো কি কি আমাদের দেশের মধ্যে এসেছিল সেই বিষয়গুলো হচ্ছে আমাদের এই যে টপিকটা চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং, এই টপিকের ডিসকাশনের যে মূল বিষয়টা আছে। একদম প্রথম যদি আমরা বলি, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর একদম প্রথম তিনটা চ্যালেঞ্জেস আমাদের সামনে এসেছিল। সেই তিনটা চ্যালেঞ্জকে আমরা যদি শর্ট ফর্মে বলি তাহলে হচ্ছে সেগুলো হচ্ছে DDU। আমি একটা কোড নেম দিয়ে দিচ্ছি DDU। D for development, D for development, D for democracy and U for unity। এই যে DDU ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি, ইউনিটি, ইন্ডিয়া স্বাধীন হওয়ার পর ইনিশিয়াল পিরিয়ডে আমাদের এই তিনটা প্রবলেমই এসেছিল। এখন ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি আর ইউনিটিটা কি? ইন্ডিয়া যখন স্বাধীন হয় আমরা সবাই জানি ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে ধর্মের ভিত্তিতে। ভারতবর্ষটা ভাগ হয়ে যায় ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে দ্বি জাতি তত্ত্ব, অন দ্য বেসিস অফ রিলিজিয়ন। ইন্ডিয়া দুই ভাগ হয়ে যায়, পাকিস্তান একটা আলাদা রাষ্ট্র হয়ে যায় এবং ইন্ডিয়া আরেকটা মানে রাষ্ট্রই থাকে। তো এমন একটা কন্ডিশনে যখন আমাদের দেশের মধ্যে ধর্মের ভিত্তিতে যখন একটা দেশ আলাদা হয়ে গেল, তাই স্বাধীনতার ঠিক পরবর্তী সময়ের মধ্যে আমাদের দেশের মানুষের মধ্যে ইউনিটিটা রাখা, একতাটা রাখা, সেটা ছিল আমাদের দেশের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ। স্বাধীনতার ঠিক পরে আমাদের দেশের যারা সেই সময়ের যে জনসাধারণ ছিল, যে নাগরিকরা ছিল, তাদের মধ্যে একটা ইউনিটির ভাব, একতাটা থাকবে, সেই একতাটা বজায় রাখাটাই ছিল আমাদের দেশের সামনে প্রথম কাজ, সেটা হচ্ছে ইউনিটি। সেকেন্ড কাজটা ছিল ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে কি? ডেমোক্রেসি অর্থাৎ একটা আমাদের দেশের মধ্যে বিভিন্ন জাতপাত ধর্মের মানুষ ছিল, বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাগোষ্ঠী, বিভিন্ন বর্ণের, সব ধরনের মানুষ মিলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের দেশের মধ্যে মানুষ ছিল। এই যে ভ্যারাইটি, এই ভ্যারাইটি অফ পিপল যে আছে, সেই জায়গার মধ্যে যে একটা সিস্টেম, শাসন ব্যবস্থার একটা সিস্টেম, গভর্নমেন্টের একটা সিস্টেম তৈরি করতে হবে, যে সিস্টেমটা আমাদের দেশের প্রত্যেকজন নাগরিককে নিয়ে চলতে পারে, প্রত্যেকজন নাগরিকের যাতে কল্যাণ হয়, প্রত্যেক নাগরিকের স্বার্থে যাতে একটা ব্যবস্থা কাজ করে, সেই ধরনের একটা ব্যবস্থা হলো ডেমোক্রেসি। ডেমোক্রেসি আমরা জানি, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন গভর্নমেন্ট ডেমোক্রেসি হচ্ছে একটা ব্যবস্থা যেটা মানুষের দ্বারা, মানুষের জন্য এবং মানুষেরই সরকার। তো যেহেতু ডেমোক্রেসিকে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড ডেমোক্রেসিকে অ্যাকসেপ্ট করা হয়েছে যে ডেমোক্রেসি হচ্ছে একটা এমন একটা সিস্টেম, যে সিস্টেমটা দেশের প্রত্যেকটা মানুষকে নিয়ে চলার মতো একটা সিস্টেম, তাই আমাদের দেশের মধ্যে কি এস্টাবলিশ করার চ্যালেঞ্জ ছিল? ডেমোক্রেসি। কারণ সেই সময় একটা জিনিস বুঝতে হবে, আমাদের দেশের অধিকাংশ মানুষ নিরক্ষর ছিল, লিটারেসির হার আমাদের দেশের মধ্যে অনেক কম ছিল। আমাদের দেশের মধ্যে আমি আগে বলেছি জাতপাত ধর্ম বর্ণের একটা ডিভিশন ছিল, তাই এতগুলো মানুষের মধ্যে কিভাবে একটা সর্বজন রাজ্য ডেমোক্রেটিক সিস্টেম এস্টাবলিশ করা যায়, সেটা ছিল আমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ। তো ফার্স্ট চ্যালেঞ্জ আমরা ডিসকাস করেছি ইউনিটি, দেশের প্রত্যেকজন নাগরিকের মধ্যে কিভাবে একটা একতার মেলবন্ধন রাখা যায়, সেটা ছিল আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ ইউনিটি। সেকেন্ড চ্যালেঞ্জ আমাদের সামনে এসেছিল ডেমোক্রেসি, কিভাবে সবাইকে নিয়ে চলার মতো একটা ব্যবস্থা তৈরি করা যায়, সরকারি ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সেটা ছিল আমাদের ডেমোক্রেসি। এন্ড থার্ড পয়েন্টটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। একটা জিনিস বুঝতে হবে, ভারতবর্ষ স্বাধীনতার আগে একটা বিরাট সংখ্যক সময় ভারতবর্ষ পরাধীন ছিল। ব্রিটিশের আগে মুঘলরাও এসেছিল, তার আগেও ভারত পরাধীন ছিল, এইভাবে প্রায় 1000 বছর ভারতবর্ষ পরাধীন ছিল। তো ভারত যখন পরাধীন ছিল, ফরেন রুলার্সরা যখন ভারতবর্ষকে শাসন করত, সেই সময় ভারতবর্ষ থেকে অনেক সম্পদ আমার দেশের অনেক সম্পদ বিদেশিরা লুটে নিয়ে গিয়েছিল। তাই ভারতবর্ষ যখন স্বাধীন হয়, সেই সময় ভারতবর্ষের যে আর্থিক অবস্থাটা, সেই আর্থিক অবস্থা ভারতবর্ষের এত ভালো ছিল না, আর্থসামাজিক অবস্থাটা আমাদের দেশের এত ভালো ছিল না। তাই দেশ স্বাধীনতা পাওয়ার পর আমাদের দেশের সামনে চ্যালেঞ্জটা ছিল একটা, যে কিভাবে দেশের ডেভেলপমেন্ট করা যায়, দেশের উন্নয়ন, দেশের প্রত্যেকটা মানুষের জীবন ধারণের মানকে উন্নয়ন করার একটা চ্যালেঞ্জ আমাদের দেশের সামনে ছিল। তো এই হচ্ছে তিনটা মেইন চ্যালেঞ্জ। DDU, এই কোড নেমটা মনে রাখলে ভালো হবে। DDU, ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি, ইউনিটি। আই রিপিট अगेन, DDU টা হচ্ছে কি? ইউনিটি হচ্ছে
দেশের প্রত্যেকজন মানুষের মধ্যে একতাটা রাখা, কারণ আমাদের দেশ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, তাই ধর্মের ভিত্তিতে ভাগ হওয়ার ফলে আমাদের দেশের মানুষের মধ্যে পরস্পরের মধ্যে আমাদের মধ্যে একটা মানে অন্য ধরনের একটা ফিলিং ছিল, ধর্ম বা ভাষা গোষ্ঠী এই ধরনের, এদের মধ্যে ইউনিটিটা রাখা। সেকেন্ড ছিল ডেমোক্রেসি, এমন একটা ব্যবস্থা তৈরি করা যে ব্যবস্থা দেশের প্রত্যেকজন নাগরিকের কল্যাণে কাজ করবে, সমস্ত ধর্মের ভাষার সমস্ত বর্ণের জাতিগোষ্ঠীর মানুষের স্বার্থে কাজ করবে, সেটা ছিল ডেমোক্রেসি এস্টাবলিশ করা আমাদের সামনে একটা চ্যালেঞ্জ ছিল। আর ছিল ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টটা হচ্ছে ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থা খুবই খারাপ ছিল স্বাধীনতার সময়, তাই দেশ স্বাধীন হওয়ার পর আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল কিভাবে আমাদের দেশের মধ্যে ডেভেলপমেন্টটা আমাদের দেশের মানুষের এনশিওর করা যায়। এটা হচ্ছে এই যে আমাদের চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের ফার্স্ট পয়েন্টের মধ্যেই আছে যে চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং, আমাদের দেশের সামনে কি চ্যালেঞ্জগুলো মেইনলি ছিল, এই হচ্ছে তিনটা মেইন চ্যালেঞ্জ DDU। আমরা তারপরে যে বিষয়টা আমাদের এই ইউনিটের মধ্যে ম্যাটার অফ ডিসকাশন, সেটা হচ্ছে আমাদের টু নেশন থিওরি। টু নেশন থিওরি দুইটা মানে দ্বিজাতি তত্ত্ব, দুইটা জাতের বা গোষ্ঠীর উপর ভিত্তি করে দুইটা দেশের একটা আছে থিওরি, টু নেশন থিওরি। একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে আমাদের টু নেশন থিওরি। এবং টু নেশন থিওরিটা কি? এই যে টু নেশন থিওরিটা, এই থিওরিটা ইন্ডিয়ার মধ্যে প্রথম এই যে কনসেপ্টটা ডেভেলপ হয়, সেটা ছিল যে ভারতবর্ষের মধ্যে যখন স্বাধীনতা আন্দোলন হয়, ব্রিটিশের অধীনে যখন ছিল, সেই সময় মোহাম্মদ আলী জিন্নাহ একটা ওনার একটা দাবি উনি উঠিয়েছিলেন যে আমাদের দেশটাকে, ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করতে হবে, একটা ভাগ থাকবে হিন্দুদের জন্য ভারতবর্ষ এবং মুসলিমদের জন্য পাকিস্তান। এটা ছিল মোহাম্মদ আলী জিন্নাহর দাবি, এটাই ছিল ওনার টু নেশন থিওরির মূল কনসেপ্ট। এই যে দাবিটা মোহাম্মদ আলী জিন্নাহ উঠিয়েছিলেন, সেই দাবিটাকে মানে কমিউনালাইজ করা হলো, সাম্প্রদায়িক করা হলো। সাম্প্রদায়িক অর্থাৎ দেশের মধ্যে হিন্দু মানুষ এবং মুসলিম মানুষদের মধ্যে একটা বিভেদের সৃষ্টি করা হলো, এবং এই টু নেশন থিওরির ফলে আলটিমেটলি পাকিস্তান একটা আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়ে গেল। টু নেশন থিওরিটা, এই টু নেশন থিওরির মূল যেটা কনসেপ্টটা ছিল সেটা মোহাম্মদ আলী জিন্নাহ থেকে এসেছিল। মোহাম্মদ আলী জিন্নাহ চাইছিলেন পাকিস্তান আলাদা একটা রাষ্ট্র হবে, যেটা হবে কেবলমাত্র মুসলিমদের জন্য, আর ভারতবর্ষটা থাকবে হিন্দুদের জন্য। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমাদের যে ভারতবর্ষটা ছিল সেই সময়, ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ, কেবলমাত্র হিন্দু এবং মুসলিম নয়, আমাদের দেশের মধ্যে খ্রিস্টানও ছিল, বৌদ্ধিস্টরাও ছিল, শিখও ছিল, জৈনরাও ছিল, পার্সিরাও ছিল, এই ধরনের বিভিন্ন ধর্মের মানুষ আমাদের দেশের মধ্যে বাস করছিল। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ভারতবর্ষের মধ্যে কোনো পার্টিকুলার কোনো একটা জায়গা ছিল না যে জায়গার মধ্যে মুসলিমরা থাকে, বা কোনো একটা পার্টিকুলার জায়গা ছিল না যেখানের মধ্যে কেবলমাত্র হিন্দুরা থাকে। পুরো দেশটাকে যদি আমরা দেখি, সব জায়গার মধ্যে হিন্দু, মুসলিম বা আরো বিভিন্ন ধর্মের মানুষ একসাথেই আছে। কোথাও হিন্দুরা বেশি আছে, কোথাও মুসলিমরা কম আছে, কিন্তু সমস্ত ধর্মের মানুষ সমস্ত দেশের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে আছে, এক জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই। তাই আমাদের দেশের মধ্যে টু নেশন থিওরিটা, এই ধরনের একটা মানে এই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করাটা প্রথম দিকে একটা চ্যালেঞ্জ ছিল। জিন্নাহ যখন এই আইডিয়াটা আনলেন টু নেশন থিওরি, সাধারণ মানুষের মনে একটা জিনিস ছিল, বেশিরভাগ অর্থে মানুষ ভারতবর্ষের সেই সব যারা নাগরিকরা ছিলেন টু নেশন থিওরিকে সাপোর্ট করেননি, কারণ মানুষ এতদিন থেকে নিজেদের মধ্যে ছিলেন। কিন্তু এই বিষয়টাকে কমিউনালাইজ করে আমাদের দেশের মধ্যে কি হলো, আমাদের দেশের মধ্যে একটা কমিউনাল টেনশন তৈরি করা হলো। আমাদের দেশের মধ্যে একটা কমিউনাল টেনশন তৈরি করা হলো, হিন্দু এবং মুসলিম এই দুটো পার্টির মধ্যে একটা কমিউনাল টেনশন তৈরি করার ফলে, যেটার ইনস্টিগেশন মেইনলি ছিল জিন্নাহ। এই কমিউনাল টেনশন তৈরি হওয়ার পর আলটিমেটলি কি হলো, আলটিমেটলি ভারতবর্ষ দুই ভাগে ভাগ হলো, এবং ভারতবর্ষের মধ্যে ইন্ডিয়ান পাকিস্তান দুইটা রাষ্ট্র ভারতবর্ষের মধ্যে মানে ভারতকে ভাগ করে পাকিস্তান আলাদা একটা রাষ্ট্রের জন্ম হলো। এটা হলো আমাদের টু নেশন থিওরি। এখন এই যে টু নেশন থিওরি, এই টু নেশন থিওরির ফলে দেশের পার্টিশন হলো। এখন পার্টিশন থেকে আমাদের কি প্রবলেম হলো? টু নেশন থিওরির ফলে ভারতবর্ষ দুই ভাগে ভাগ হলো, পার্টিশন অফ ইন্ডিয়াকে পার্টিশন করার ফলে নতুনভাবে কিছু ডেভেলপমেন্ট হলো, নতুন কিছু প্রবলেম আমাদের সামনে উঠে এলো। সেই প্রবলেমগুলো কি আছে? ফার্স্ট যে প্রবলেমটা আমাদের মধ্যে মানে এই টু নেশন থিওরির ফলে হলো, সেটা হচ্ছে কমিউনাল রায়টস। কমিউনাল রাইটস বা সাম্প্রদায়িক দাঙ্গা। দেশ ভাগের বা এই টু নেশন থিওরির এই যে পার্টিশনের যে বিষয়টা ছিল, যার ফলে আমাদের দেশের মধ্যে কমিউনাল রাইটস হলো। তিনটা প্লেস, পুরোটা যদি আমরা মানে বর্তমানে ইন্ডিয়া পাকিস্তানকে যদি মিলাই, তিনটা জায়গার মধ্যে ভীষণভাবে কমিউনাল রাইটস হলো, লাহোর, কলকাতা এন্ড অমৃতসর। লাহোর, কলকাতা, অমৃতসর, এই তিনটা
জায়গার মধ্যে কমিউনাল টেনশন বিরাট আকারে ছড়িয়ে পড়লো, মানুষের মধ্যে দুটো সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাট ধরনের কমিউনাল টেনশন তৈরি হলো। এই কমিউনাল টেনশনের ফলে কি হলো, আমাদের দেশের মধ্যে যে একটা মানে একটা যে আগের যে একটা অ্যাটমসফিয়ার ছিল যেখানের মধ্যে সমস্ত মানুষ নিজেদের মধ্যে একটা মিলমিশটা ছিল, সেই জিনিসটা নষ্ট হয়ে গেল। এবং কমিউনাল রাইটস এর ফলে কি হলো, কমিউনাল রাইটস এর ফলে আমাদের মধ্যে যে একটা বন্ডিং বা ইউনিটি ছিল, সেই বন্ডিং বা ইউনিটিটা নষ্ট হয়ে গেল। এখন কলকাতা, অমৃতসর, লাহোরের মধ্যে যে বিরাট আকারের কমিউনাল টেনশনটা হলো, এর ফলে ভারতবর্ষের আরো বিভিন্ন জায়গার মধ্যে এই ধরনের কমিউনাল টেনশন হিন্দু এবং মুসলিমদের মনে ছড়িয়ে পড়লো। রাইটস হলো, কমিউনাল রাইটস, ছোটখাটো রাইটস, মানে থ্রু আউট দ্য কান্ট্রি ছোটখাটো রাইটস হলো, যার ফলে আমাদের মধ্যে একটা কি হলো, মানে সিচুয়েশনটা আরো খারাপ হয়ে গেল। সেকেন্ড যে প্রবলেমটা আসছে রেফিউজি, প্রবলেম অফ রেফিউজি মানে যারা নিজের মানে কমিউনাল টেনশনের ফলে অনেক মানুষ কি হলো, ঘর ছাড়া হয়ে গেল। আমি যে জায়গায় আছি, আমি যে ধর্মের আছি, দেখা গেল যে আমার ধর্মের মানুষ এই জায়গাতে কম আছেন। কমিউনাল রাইটস আমার এই জায়গায় হওয়ার ফলে কি হলো, আমি এই জায়গা ছেড়ে চলে যেতে বাধ্য হলাম। যেটা মানে অনেক ক্ষেত্রে কি হচ্ছে, অনেক ক্ষেত্রে হিন্দু মানুষ কি হলো, হিন্দু মানুষ সে তার ঘর ছেড়ে যেতে বাধ্য হলো, কারণ ওই জায়গার মধ্যে অন্য ধর্মের মানুষের সংখ্যা বেশি ছিল। আবার অনেক জায়গার মধ্যে কি হলো, মুসলিম মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হলো, কারণ ওই জায়গার মধ্যে অন্য ধর্মের মানুষ বেশি ছিল। তো এই যে কমিউনাল রাইটসটা হলো আমাদের মধ্যে, যার ফলে একটা প্রবলেম আমাদের সামনে মানে চলে এলো, সেটা হচ্ছে রেফিউজি, প্রবলেম অফ রেফিউজি। হিউজ নাম্বার অফ পিপল, মানুষের মধ্যে কি হলো, মানুষ পাকিস্তান এবং ইন্ডিয়া, আজকের দিনে যে পাকিস্তান আছে আর আজকের দিনে যে ইন্ডিয়া, অনেক মানুষ এই পার্টিশনের ফলে ইন্ডিয়া থেকে পাকিস্তানে গেলেন এবং পাকিস্তান থেকে অনেক মানুষ ইন্ডিয়াতে এলেন। যারা পার্টিশনের ফলে, যারা পাকিস্তানের মধ্যে যে মানুষগুলো, অনেক হিন্দু মানুষ যারা পাকিস্তানের মধ্যে চলে গিয়েছিলেন পার্টিশনের ফলে, যাদের বাড়িঘর বা সেই জায়গাটা পাকিস্তানের অধীনে চলে গেল, সেই মানুষগুলো মানে রাইটস এর ফলে ইন্ডিয়াতে চলে এলেন অনেক মানুষ। আবার ইন্ডিয়া থেকে অনেক মুসলিম মানুষ রাইটস এর ফলে কি হলো, পাকিস্তানে চলে গেলেন। তো এই যে প্রবলেম অফ রেফিউজি, এই রেফিউজি প্রবলেমটা এখন পর্যন্ত, সেই রেফিউজি প্রবলেমটা কিন্তু অনেকাংশে আমাদের মধ্যে আসছে। আজকের দিনেও এই রেফিউজি প্রবলেমটা চলছে, মানে ইন্ডিয়া থেকে যারা চলে গেছে সেই প্রবলেমটা পাকিস্তানের জন্য, কিন্তু পাকিস্তান থেকে যে মানুষগুলো ইন্ডিয়ার মধ্যে এসেছিল সেই প্রবলেমটা আমাদের জন্য রয়ে গেছে। থার্ড যে এই ক্ষেত্রে যে মানে সবথেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে ওমেন এন্ড চাইল্ড। এই যে ওমেন এন্ড চাইল্ড, মহিলা এবং শিশুরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হলো পার্টিশনের ফলে। মহিলা এবং শিশুদের উপর যে অত্যাচারটা হলো, মহিলাদের উপর যে অত্যাচারটা, মানে অনেক মহিলাকে নিজের ঘরের মানুষ কি করলো, প্রাণে মেরে দিল। সেটা হচ্ছে অনার কিলিং, আমরা যেটাকে আজকের দিনে বলি অনার কিলিং। রেসপেক্ট বাঁচানোর জন্য মানে মহিলাদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার হলো, সেইগুলো ঘরের ইজ্জত বা এইগুলো বাঁচানোর জন্য অনেক সময় কি হলো, অনেক মহিলাকে মানে নিজের ঘরের মানুষ কি হলো, মেরে দিল। এবং বাচ্চাদের উপরও সেম হলো। ওমেন এন্ড চাইল্ড, দে আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ দ্য পার্টিশন। এই মানুষগুলো, এই দুটো মানে মহিলারা আমাদের সমাজেরা ছিলেন অনেক ক্ষেত্রে, সব মহিলা না, বাট একটা বৃহৎ সংখ্যক মহিলারা এবং বাচ্চারা এই পার্টিশনের ফলে এরা হলো ভুক্তভোগী। লাস্ট যে আমরা একটা জিনিস আপনাদের বুঝতে হবে, এই পার্টিশনের ফলে প্রায় 5 থেকে 6 লক্ষ মানুষ ডিসপ্লেসড হয়ে গেল। 5 to 6 লাখ পিপল আমাদের দেশের মধ্যে কি হলো, ডিসপ্লেসড হয়ে গেল, যারা মানে কোনো জায়গা ছিল না, যাদের মানে যারা প্রচন্ড অনিশ্চয়তার মধ্যে নিজেদের দিনটা কাটছিল। এন্ড লাস্ট যে এই জায়গার মধ্যে পয়েন্টটা আসছে, সেটা হচ্ছে ডিভিশন অফ হার্টস। ডিভিশন অফ হার্টস মানে মন থেকে আমাদের মধ্যে একটা ডিভিশন তৈরি হওয়া। হার্টস, মন থেকে ইন্ডিয়ান এবং পাকিস্তান বা হিন্দু এবং মুসলিম এই দুটো কমিউনিটি মানুষের মধ্যে ডিভিশন অফ হার্টস হয়ে গেল। মন থেকে ইন্ডিয়ানরা পাকিস্তানিদের সাথে একটা মনের একটা অমিল হয়ে গেল। কেন হলো? কারণ এটা এই যে কনসেপ্টটা ডিভিশন অফ হার্টস, এই ডিভিশন অফ হার্টস এর কনসেপ্টটা যে এসেছিল, সেটা হচ্ছে যে ভারতবর্ষ এবং মানে আজকের দিনের ইন্ডিয়ান, আজকের দিনের পাকিস্তান, সেই ইন্ডিয়ান পাকিস্তান একই ছিল এবং আমরা একসাথে চলাফেরা করেছি, আমরা মানে এক জায়গাতেই ছিলাম। সাডেনলি কি হলো, কিছু বিশেষ করে জিন্নার এবং আরো কিছু পলিটিশিয়ানসের পলিটিক্যাল ইন্টারেস্টের জন্য পুরো মানে একটা দেশকে দুই ভাগে ভাগ করার ফলে নিজেদের মধ্যে আমরা কি করলাম, নিজেদের মধ্যে একটা যে কালচারালি হোক, সোশিয়ালি হোক, আমাদের মধ্যে যে একটা কানেকশন ছিল, সেই কানেকশন বা সেই বন্ডিংটা আমাদের মধ্যে নষ্ট হয়ে গেল। তো সেটা হচ্ছে ডিভিশন অফ হার্টস। পার্টিশনের ওয়ান অফ দ্য কনসিকুয়েন্স হলো ডিভিশন অফ হার্টস। তো মেইনলি চারটা কনসিকুয়েন্স। পার্টিশন হওয়ার ফলে, টু নেশন থিওরি হওয়ার ফলে ইন্ডিয়া পাকিস্তান দুই ভাগে ভাগ হলো, পার্টিশন হলো। পার্টিশনের ফলে চারটা কনসিকুয়েন্স মেইনলি আসলো। ফার্স্ট হচ্ছে আমাদের হায়দ্রাবাদের মধ্যে যে মানুষগুলো নিজামের বিরুদ্ধে
লড়াই করছিল সেই মানুষগুলোকে মদত দিল, সাপোর্ট করলো, কারণ নিজাম অপ্রেস মানে ডিক্টেটরিয়াল রুলার ছিল, যে মানুষকে মান্যতা দিত না এবং মানুষকে অত্যাচার করতো। তো এই অত্যাচারী শাসককে কি হলো, আমাদের গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট কি করলো, নিজামের বিরুদ্ধে মানুষগুলোকে সাপোর্ট করলো বা হেল্প করলো, এন্ড এজ এ রেজাল্ট কি হলো, নিজাম বাউন্ড হলো, যে ওর তার পুরো সৈন্যবাহিনী নিয়ে সারেন্ডার করতে নিজাম বাউন্ড হলো। নিজামকে বলা হয়েছিল ইন্ডিয়ার সাথে যুদ্ধ দেওয়ার জন্য একদম প্রথমেই, কিন্তু নিজাম হায়দ্রাবাদের রুলার, সে ইন্ডিয়ার সাথে জয়েন করেনি, সে তার স্বতন্ত্র পরিচয় রাখছিল, কিন্তু সে কি করলো, সে তার জায়গার মানুষের সাথে অত্যাচার করত এবং এর ফলে মানুষের মধ্যে একটা সিভিল ওয়ার শুরু হলো। ইন্ডিয়া গভর্নমেন্ট যারা বিদ্রোহী ছিলেন, নিজামের বিরুদ্ধে যারা হায়দ্রাবাদে বিদ্রোহ করেছিলেন, তাদেরকে মদত দিল এবং যার ফলে ইন্ডিয়া গভর্নমেন্টের হেল্পের ফলে নিজাম তার ইয়ে নিয়ে পুরো সৈন্য সামন্ত নিয়ে সে তার সেটাকে করতে বাউন্ড হলো। একদম ফার্স্ট আমি যে পয়েন্টটা বলেছি সেটা ছিল আমাদের ইয়ে ছিল কমিউনাল ভায়োলেন্স। কমিউনাল ভায়োলেন্স হয়েছিল একটা হিউজ নাম্বারে, অমৃতসর, লাহোর, কলকাতা থেকে শুরু করে সম্পূর্ণ সব জায়গার মধ্যে একটা কমিউনাল ভায়োলেন্স ছিল। সেকেন্ডলি ছিল রিফিউজি প্রবলেম। কমিউনাল রাইটস এর ফলে অনেক মানুষ ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে যেতে বাধ্য হলো, পাকিস্তান থেকে অনেক মানুষ ইন্ডিয়াতে চলে এলো। এইভাবে কি হলো, আমাদের মধ্যে একটা কমিউনাল ভায়োলেন্সের ফলে রিফিউজি প্রবলেম হয়েছিল। থার্ডলি আমাদের সামনে আছে ওমেন এন্ড চাইল্ড। ওরা ছিল, ওমেন এন্ড চাইল্ডরা ছিল ওয়ার্স্ট সাফারার্স, সবথেকে বেশি অত্যাচার এদের উপর করা হয়েছে। অনেক মহিলার ইজ্জত নষ্ট হয়েছে, অনেক মহিলাকে প্রাণে মেরে ফেলা হয়েছে এবং মহিলাদের সাথে সাথে বাচ্চাদেরকেও সেম ইকুয়াল লেভেলে সেই কাজটা করা হয়েছিল। এন্ড লাস্টলি যে কনসিকুয়েন্সটা আছে সেটা হচ্ছে ডিভিশন অফ হার্টস, মানে ইন্ডিয়ানরা এবং পাকিস্তানিদের মধ্যে কালচারালি, সোশিয়ালি আমাদের মধ্যে একটা বন্ডিং ছিল, কিন্তু পার্টিশনের ফলে আমাদের মধ্যে যে বন্ডিংটা ছিল সেই বন্ডিংটা আমাদের মধ্যে নষ্ট হয়ে গেল। তো এখন পর্যন্ত আমরা যে পয়েন্টগুলো পড়লাম, যে ফার্স্ট আমরা পড়লাম যে ইন্ডিয়া স্বাধীনতা লাভের পর ফার্স্ট চ্যালেঞ্জেস আমাদের মধ্যে কি ছিল, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং। সেখানে আমরা তিনটা পয়েন্ট পড়েছি, আই রিপিট, DDU, ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি, ইউনিটি, এই তিনটা পয়েন্ট আমাদের ছিল। সেকেন্ড পার্টে আসছে টু নেশন থিওরি এন্ড দ্য পার্টিশন অফ ইন্ডিয়া। টু নেশন থিওরি জিন্না থেকে আসছিল এবং পার্টিশনের ফলে যে কি, মানে টু নেশন থিওরির ফলে ইন্ডিয়ার পার্টিশনটা হলো, এন্ড পার্টিশনের ফলে কি কনসিকুয়েন্স ছিল, সেই চারটা কনসিকুয়েন্স আমরা ডিসকাস করলাম। এখন লাস্টলি আমাদের যে একটা টপমোস্ট আরেকটা ইম্পর্টেন্ট যেটা ছিল, মানে আছে এই জায়গার মধ্যে, সেটা হচ্ছে প্রিন্সলি স্টেট। ইন্ডিয়া স্বাধীনতা লাভের পর আজকের দিনে যে বর্তমান ইন্ডিয়াটা আমরা দেখতে পাই, সেই ইন্ডিয়ার মধ্যে অনেকগুলো রাজ্য ছিল যেগুলো ছিল প্রিন্সলি স্টেটস। প্রিন্সলি স্টেটস মানে কি? প্রিন্সলি স্টেটস হলো যেগুলো রাজার অধীনে ছিল। ভারতবর্ষ স্বাধীনতা লাভের পর ভারতবর্ষের মধ্যে কিছু রাজ্য ছিল যে রাজ্যগুলোর মধ্যে স্বাধীন ছিল, রাজ্যগুলো ইন্ডিয়ার বাউন্ডারির মধ্যেই ছিল, আমাদের বাউন্ডারির মধ্যেই আছে, জিওগ্রাফিক্যাল লোকেশনের মধ্যেই আছে, বাট সেই রাজ্যগুলো কোনো স্বাধীন একজন রাজার অধীনে সেই রাজ্যটা পরিচালনা হচ্ছিল। তো স্বাধীনতা লাভের পর জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেন এবং সেই সরকারের মধ্যে হোম মিনিস্টার বা স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সর্দার বল্লভভাই পটেল। তো স্বাধীনতা লাভের পর প্রথম যে সরকার আমাদের হলো, সেই সরকারের সামনে একটা চাপ ছিল যে ইউনিফিকেশন অফ ইন্ডিয়া। এই যে প্রিন্সলি স্টেটস এন্ড ইউনিফিকেশন অফ ইন্ডিয়া, এই আমাদের দেশের মধ্যে স্বাধীন রাজার অধীনে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোকে কিভাবে ইন্ডিয়ান ইউনিয়নের সাথে যোগ দেওয়ানো যায়, সেটা ছিল একটা মানে হিউজ টাস্ক। তো এই যে টাস্কটা, এই কাজটা সামনে থেকে নেতৃত্ব দিলেন সর্দার বল্লভভাই পটেল, আমাদের দিলেন হোম মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। উনি এই পুরো বিষয়টাকে নিজে থেকে বিষয়টাকে দেখলেন এবং উনার নেতৃত্বের ফলে কি হলো, অনেক প্রিন্সলি স্টেটস গুলো আজকের ইন্ডিয়ার মধ্যে চলে এলো। এই প্রিন্সলি স্টেটস গুলোর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট মানে উল্লেখযোগ্য কয়েকটা প্রিন্সলি স্টেটস আছে। তার মধ্যে একটা হচ্ছে হায়দ্রাবাদ। আজকের দিনে আমরা যে হায়দ্রাবাদটা জানি, আজকের দিনে যে হায়দ্রাবাদ, এই হায়দ্রাবাদটা স্বাধীনতার পর কিন্তু মানে প্রিন্সলি স্টেট ছিল, মানে অর্থাৎ হায়দ্রাবাদ একজন স্বাধীন রাজার অধীনে ছিল। সেই রাজাকে টাইটেল ছিল, সেই রাজার টাইটেলটা ছিল নিজাম, NIZAM। আমি লিখে দিচ্ছি এখানে NIZAM। নিজাম মিন্স রুলার অর কিং। তো এই যে রুলার ছিল হায়দ্রাবাদের, সেই হায়দ্রাবাদের রুলার নিজামের অধীনে হায়দ্রাবাদ ছিল এবং হায়দ্রাবাদটাকে কিভাবে ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ান ইউনিয়নের সাথে যোগ দেওয়ানো হলো। এই যে নিজাম, এই নিজামের
মানুষের উপর মানে হায়দ্রাবাদের মানুষের উপর নিজামের খুব অত্যাচার চলছিল। নিজাম অনেক অত্যাচার করছিল মানে হায়দ্রাবাদের মানুষের উপর। সেই জায়গার মধ্যে জাত ধর্মের উপর ভিত্তি করে নিজামের একটা অপ্রেসিভ রুল ছিল। নিজাম একটা সামহাউ হি ইজ এ ডিক্টেটর। তো ডিক্টেটরের যে অপ্রেসিভ রুলটা থাকে সেই অপ্রেসিভ রুলটা ছিল নিজামের, এবং নিজামের এই অপ্রেসিভ রুলের ফলে কি হলো, নিজামের অপ্রেসিভ রুলের ফলে হায়দ্রাবাদের মধ্যে নিজামের বিরুদ্ধে হায়দ্রাবাদের মানে মানুষের মধ্যেই একটা কি হলো, বিদ্রোহ শুরু হলো। ইন্ডিয়ান গভর্নমেন্ট তখন কি করলো, ইন্ডিয়ান গভর্নমেন্ট হোম মিনিস্ট্রি কি করলো, বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ওরা সেকেন্ড আমাদের প্রিন্সলি স্টেটস এর মধ্যে আরেকটা স্টেট যেটা আছে সেটা হচ্ছে জুনাগড়। সেকেন্ড পার্টটা আছে জুনাগড়, সেকেন্ড স্টেটটা আমরা হায়দ্রাবাদ আগে ডিসকাস করলাম, এখন হচ্ছে আমাদের জুনাগড়। জুনাগড়টা হচ্ছে আজকের দিনে আমাদের যে গুজরাটটা আছে সেই গুজরাটের মধ্যেই অবস্থিত হচ্ছে জুনাগড়। জুনাগড় যে সেই সময় যে জুনাগড় স্টেটটা ছিল সেই স্টেটের যে নবাব ছিলেন, সেই নবাব স্বাধীনতার পর গুজরাটের যে মানে জুনাগড়ের যে সেই এরিয়াটা ভারতবর্ষের মধ্যেই ছিল। কিন্তু স্বাধীনতার পর যেহেতু জুনাগড় একটা স্বাধীন রাজ্য ছিল, সেই রাজ্যের যে নবাব ছিলেন উনি চাইলেন পাকিস্তানের সাথে যোগ দেওয়ার জন্য। উনার ইচ্ছে ছিল উনি পাকিস্তানের সাথে যোগ দিয়ে দেবেন। কিন্তু জুনাগড়ের মধ্যে যারা মানুষরা ছিল, ম্যাক্সিমাম মানুষ ছিল হিন্দু মানুষ। রুলার ছিলেন মুসলিম রুলার নবাব, কিন্তু জনসংখ্যা সাধারণ মানুষ যারা ছিলেন তারা ছিলেন মুসলিম, মানে অধিকাংশ ছিলেন হিন্দু মানুষ, এবং তারা অপোজ করেছিলেন। সেই জায়গার জুনাগড়ের যে সাধারণ মানুষরা ছিলেন তারা চাইছিলেন ভারতবর্ষের সাথে থাকতে, তারা পাকিস্তানের সাথে যোগ দেওয়ার বিরোধী ছিলেন। কিন্তু জুনাগড়ের নবাব চাইছিলেন উনি পাকিস্তানের সাথে উনি চলে যাবেন, এবং এই কারণে উনি পাকিস্তানের সাথে একটা অ্যাসেশন, ট্রিটি অফ অ্যাসেশন, যোগ দেওয়ার একটা ট্রিটি উনি করেছিলেন। কিন্তু সাধারণ মানুষ এর বিরোধিতা করে। নবাবের এই যে সিদ্ধান্তটা ছিল পাকিস্তানের সাথে যোগ দেওয়ার, জুনাগড়ের নবাবের বিরুদ্ধে সাধারণ মানুষের এই একটা বিদ্রোহ শুরু হলো একটা। আবার হায়দ্রাবাদে যেরকম নিজামের বিরুদ্ধে একটা সিভিল ওয়ার শুরু হয়েছিল, জুনাগড়ের মধ্যে ঠিক সেই রকম সাধারণ মানুষ জুনাগড়ের নবাবের বিরুদ্ধে একটা মুভমেন্ট তৈরি করলেন, এবং সেই মুভমেন্টের ফলে সেই সাধারণ মানুষের দাবিকে মান্যতা দিয়ে ইন্ডিয়া গভর্নমেন্ট কি করলো, সেই সাধারণ মানুষের সাপোর্টে গিয়ে নবাবকে ক্ষমতাচ্যুত করে নবাব সারেন্ডার করলো। নবাব চাইছিল, আমি আইপিট এগে জুনাগড়ের যে প্রবলেমটা ছিল, জুনাগড়টা আজকের দিনে যে গুজরাটের যে সৌরাষ্ট্র অঞ্চলটা আছে সেই অঞ্চলের অধীনে মানে আজকের দিনে আছে জুনাগড়। কিন্তু স্বাধীনতার পর জুনাগড়টা ছিল একটা স্বাধীন রাজ্য। সেই জুনাগড়ের যিনি নবাব ছিলেন উনি চাইছিলেন পাকিস্তানের সাথে চলে যাবেন। স্বাধীনতার পর জুনাগড়ের রাজা চাইছিলেন পাকিস্তানের সাথে চলে যাওয়ার ওনার ইচ্ছে ছিল, কিন্তু জুনাগড়ের মধ্যে যে সাধারণ মানুষরা ছিল, ম্যাক্সিমাম মানুষ ছিল হিন্দু মানুষ, এবং ওরা পাকিস্তানের সাথে মানে চলে যাওয়ার পক্ষপাতী ছিল না, এবং যার ফলে জুনাগড়ের নবাবের বিরুদ্ধে জুনাগড়ের সাধারণ মানুষের একটা আন্দোলন তৈরি হলো। সেই যে জুনাগড়ের মধ্যে আন্দোলনটা তৈরি হলো, সেই আন্দোলনকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে সেখানে ফোর্স পাঠিয়ে সাধারণ মানুষকে সাহায্য করা হলো। সাধারণ জুনাগড়ের মানুষের কথা মতো সেই দাবিকে মান্যতা দিয়ে নবাব কি করলো, নবাব বাধ্য হলো সারেন্ডার করতে, এবং জুনাগড় ইন্ডিয়ার সাথে অন্তর্ভুক্ত হয়ে গেল। থার্ড আমাদের যে স্টেটটা আসছে প্রিন্সলি স্টেটের মধ্যে আসছে সেটা হচ্ছে আমাদের মণিপুর। আমাদের নর্থ ইস্টের একটা স্টেট, সেটা হচ্ছে মণিপুর। মণিপুর যেটা আছে, মণিপুর স্বাধীনতার সময় বা সেই সময় রাজার অধীনে ছিল মহারাজা বোধন চন্দ্র সিং। মণিপুরের রাজা ছিলেন মহারাজা বোধন চন্দ্র সিং। ভারতবর্ষের স্বাধীনতা 15 অগাস্ট 1947 এর ঠিক কিছুদিন আগে মণিপুরের রাজা ইন্ডিয়ার সাথে অ্যাসেশনের ট্রিটি অফ অ্যাসেশন করলেন। ট্রিটি অফ অ্যাসেশন মানে কি, যোগ দেওয়ার, আমি আপনার সাথে মানে স্বইচ্ছায় যোগ দিচ্ছি, এটা হচ্ছে ট্রিটি অফ অ্যাসেশন। মণিপুরের যে রাজা ছিলেন মহারাজা বোধন চন্দ্র সিং, উনি ইন্ডিয়ার সাথে ট্রিটি অফ অ্যাসেশন করলেন, এবং এজ এ রেজাল্ট আফটার ইন্ডিপেন্ডেন্স মণিপুরের মধ্যে ইলেকশন হলো। 1948 এর মধ্যে মণিপুরের মধ্যে আমাদের ইলেকশন হলো অন দ্য বেসিস অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে কি, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের বাংলা হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। অর্থাৎ একটা পার্টিকুলার এজের পর দেশের সমস্ত মানুষ ভোট দিতে পারবেন। যেমন আমাদের দেশে আমরা জানি 18 ইয়ার্স কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই ভোটার লিস্টে আমাদের নাম আমরা অ্যাড করতে পারবো, এবং আফটার 18 ইয়ার্স আমরা ভোট দিতে পারবো। তো সেটা হচ্ছে যে কোনো মানুষ জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে পার্টিকুলার একটা এজ পেরিয়ে যাওয়ার পর সবাই ভোট দিতে পারেন। তো সেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। তো মণিপুরের মধ্যেও যে ভোটটা হয়েছিল 1948 এর মধ্যে,
মণিপুরের মধ্যে ইলেকশন হয়েছিল, সেটা হয়েছিল অন দ্য বেসিস অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এবং মণিপুরের মধ্যে কনস্টিটিউশনাল মোনার্কি মানে সাংবিধানিক যে ইয়েটা মানে মোনার্কি সাংবিধানিক রাজতন্ত্র যেটা মণিপুরের মধ্যে গঠন হলো, সেই রাজতন্ত্রটা ছিল সাংবিধানিক রাজতন্ত্র, রাজার অধীনেই ছিল কিন্তু এটা সাংবিধানিক রাজতন্ত্র ছিল। কিন্তু ইন 1949 মহারাজা আমাদের বদন চন্দ্র সিং যিনি ছিলেন, উনি মার্জার অফ মণিপুর উইথ ইন্ডিয়া সেই ট্রিটি সাইন করলেন। ফার্স্ট 1947 এর মধ্যে স্বাধীনতার ঠিক আগে মণিপুরের রাজা, আমি আবার জিনিসটাকে রিপিট করে বলছি, মণিপুরের রাজা বদনচন্দ্র সিং উনি 1947 এর স্বাধীনতার আগে কি করলেন, ট্রিটি অফ অ্যাসেশন, আমি যোগ দেব, একটা শর্ত সাপেক্ষে যোগ দেওয়ার যে বিষয়টা আছে ট্রিটি অফ অ্যাসেশন, সেটা হচ্ছে মণিপুরের রাজা করলেন। অ্যাকর্ডিংলি স্বাধীনতার পর 1948 এর মধ্যে মণিপুরের মধ্যে ইলেকশন হলো অন দ্য বেসিস অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ এবং মণিপুরের মধ্যে ইলেকশন হওয়ার ফলে কি হলো, কনস্টিটিউশনাল মোনার্কি এস্টাবলিশ হলো, মণিপুরের মধ্যে কনস্টিটিউশনাল মোনার্কি এস্টাবলিশ হলো। বাট ইন 1949 মহারাজা বদনচন্দ্র সিং কি করলেন, ট্রিটি অফ মার্জার মানে মণিপুরকে ইন্ডিয়ার সাথে মিশে যাওয়ার সেই ট্রিটিটা উনি ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে সাইন করলেন। 47 এর আগে উনি ট্রিটি অফ অ্যাসেশন করেছেন, মানে আমি শর্ত সাপেক্ষে ইন্ডিয়ার সাথে আছি। 1948 এ ইলেকশন হলো মণিপুরের মধ্যে, কনস্টিটিউশনাল মোনার্কি এস্টাবলিশ হলো। 1948 এ মোনার্কি এস্টাবলিশ, কনস্টিটিউশনাল মোনার্কি মণিপুরের মধ্যে এস্টাবলিশ হলো থ্রু জেনারেল ইলেকশন which held on the basis of universal adult franchise and in 1949 মণিপুরের রাজা ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে করলেন ট্রিটি অফ মার্জার। মার্জার মানে মিশে যাওয়া, মণিপুরকে ইন্ডিয়ার সাথে পুরোপুরি ইন্ডিয়ার অধীনে চলে যাওয়া, সেটা হচ্ছে ট্রিটি অফ মার্জার। কিন্তু এই যে ট্রিটি অফ মার্জার উনি করেছিলেন মণিপুরের রাজা, তার ফলে কি হলো, তার ফলে মণিপুরের মধ্যে অনেকটা টেনশন হয়েছিল, কারণ উনি সাধারণ মানুষকে কনফিডেন্সের মধ্যে না নিয়ে অনেকটা প্রবলেম হয়েছিল, যেটার জন্য যাই হোক আলটিমেটলি মণিপুর কি হলো, মণিপুর ইন্ডিয়ার মধ্যে চলে এলো। তো এই যে তিনটা স্টেট আমরা ডিসকাশন করলাম, হায়দ্রাবাদ, জুনাগড় এন্ড মণিপুর, এই তিনটা স্টেটের ডিসকাশন থেকে একটা বিষয় ক্লিয়ার আছে যে স্বাধীনতার পর ইন্ডিয়ার মধ্যে কিছু স্টেটস ছিল যেগুলো ছিল স্বাধীন স্টেটস, কিছু রাজার অধীনে স্বাধীন রাজ্য ছিল, সেই রাজ্যগুলোকে বিভিন্নভাবে ভারতবর্ষের মানে প্রথম যে সরকার ছিল এবং সেই সরকারের যিনি হোম মিনিস্টার ছিলেন সর্দার বল্লভভাই পটেল, উনার ইনিশিয়েটিভে কি হলো, বিভিন্ন আকারে সেই স্টেটগুলোকে ইন্ডিয়ার সাথে মার্জ করা হলো এবং আজকের দিনে এই যে হায়দ্রাবাদ আছে, মণিপুর আছে, জুনাগড় আছে, সব জায়গায় কি আছে, আজকের দিনের মধ্যে ইন্ডিয়ার সাথে পুরোপুরি ইন্ডিয়ারই অধীনে একটা জায়গা আছে। তো এই যে আমাদের চ্যাপ্টারটা ছিল নেশন বিল্ডিং এর মধ্যে, এই নেশন বিল্ডিং এর মধ্যে স্বাধীনতা লাভের পর প্রিন্সলি স্টেটগুলোকে ইউনাইট করাটা ছিল একটা হিউজ চ্যালেঞ্জ এবং ইন্ডিয়া গভর্নমেন্ট সেই চ্যালেঞ্জের মধ্যে সাকসেসফুল হলো। সাকসেসফুল ইন দ্য সেন্স, এই যে স্টেটগুলো ছিল সেই স্টেটগুলো চাইছিল, বিশেষ করে জুনাগড় এন্ড হায়দ্রাবাদের যারা রুলার ছিল ওরা চাইছিল পাকিস্তানের সাথে চলে যাবে, হায়দ্রাবাদের নিজাম এন্ড জুনাগড়ের নবাব ওরা চাইছিল পাকিস্তানের সাথে মিশে যাওয়ার, ট্রিটি অফ অ্যাসেশন ওরা করতে চাইছিল পাকিস্তানের সাথে, কিন্তু পাকিস্তানের সাথে ওদেরকে না যেতে দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট বিভিন্ন উপায় অবলম্বন করে আলটিমেটলি কি হলো, আলটিমেটলি এই স্টেটগুলো ইন্ডিয়ার সাথে চলে এলো। তো আমাদের এই টপিকের এটাই ছিল মূল ডিসকাশনের বিষয়বস্তু। আই রিপিট এক মিনিট, আমি আবার পুরোটা একটা হাইলাইট দিয়ে দিচ্ছি। চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং এর মধ্যে ফার্স্ট আসবে ইন্ডিয়ার স্বাধীনতার পর ইনিশিয়াল পিরিয়ডে কি চ্যালেঞ্জেস ছিল, সেই চ্যালেঞ্জটা ছিল ডিডিইউ। কোনটি হচ্ছে ডিডিইউ, ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি, ইউনিটি, দেশের মধ্যে ইউনিটি এস্টাবলিশ করা, ডেভেলপমেন্ট এনশিওর করা, দেশের মানুষের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট এনশিওর করা এন্ড ডেমোক্রেসি এস্টাবলিশ করা। সেকেন্ড পয়েন্টে আমরা আসছে টু নেশন থিওরি। টু নেশন থিওরি আইডিয়াটা পপুলারাইজ করেছিলেন মোহাম্মদ আলী জিন্নার ইনস্টিগেশনে কি হলো, দেশের মধ্যে কমিউনাল রাইটস শুরু হলো এবং আলটিমেটলি ইন্ডিয়া দুই ভাগে ভাগ হলো, ইন্ডিয়া এন্ড পাকিস্তানের মধ্যে। এই টু নেশন থিওরির ফলে যে পার্টিশনটা হলো, পার্টিশনের ফলে কিছু কনসিকুয়েন্স হলো, পার্টিশনের কিছু হিউজ কনসিকুয়েন্স আমাদের দেশের মধ্যে এসেছিল। সেই কনসিকুয়েন্স গুলোর মধ্যে ছিল যেমন আমাদের দেশের মধ্যে কমিউনাল ভায়োলেন্স হলো, থ্রু আউট দ্য কান্ট্রি কমিউনাল ভায়োলেন্স হলো, আমাদের দেশের মধ্যে রেফিউজির প্রবলেমটা বাড়লো, পাকিস্তান থেকে অনেক মানুষ ইন্ডিয়াতে এলেন, ইন্ডিয়া থেকে অনেক মানুষ ওইদিকে গেলেন, তো সেটা একটা রিফিউজির প্রবলেম এলো। ওমেন এন্ড চাইল্ড সাফারিংস অফ দ্য ওমেন্স এন্ড দ্য চিলড্রেন্স, মহিলারা এবং বাচ্চারা, শিশুরা অনেকটা অসহ্য যন্ত্রণার মধ্যে ছিল, অনেক বেশি অত্যাচার হয়েছিল। এন্ড লাস্ট কামস ডিভিশন অফ হার্টস, ওয়ান অফ দ্য কনসিকুয়েন্স অফ পার্টিশন, দ্যাট ইজ ডিভিশন অফ হার্টস। মানুষের মধ্যে একটা সোশিও এবং একটা কালচারাল আমাদের মধ্যে একটা বন্ডিং ছিল, সেই বন্ডিংটা নষ্ট হয়ে গেল, দ্যাট ইজ ডিভিশন অফ হার্টস। এন্ড লাস্ট পার্টে আমরা আসছে প্রিন্সলি স্টেটস, ইউনিফিকেশন অফ দ্য কান্ট্রি, রিঅর্গানাইজেশন অফ স্টেটস অর প্রিন্সলি স্টেটস। প্রিন্সলি স্টেটস মানে কি, আমাদের দেশের মধ্যে কিছু জায়গা ছিল যেগুলো স্বাধীনতার পরও
একজন রাজার অধীনে স্বাধীন রাজ্য হিসেবে পরিচালনা হচ্ছিল এবং সেই রাজ্যগুলোকে বা সেই জায়গাগুলোকে যেমন হায়দ্রাবাদ, মণিপুর, জুনাগড় এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট এক্সাম্পল, এই জায়গাগুলো স্বাধীনভাবে ছিল। এই স্বাধীন অঞ্চলগুলোকে কিভাবে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ান ইউনিয়নের সাথে মেশানো যায় সেটা ছিল আমাদের সামনে একটা বিরাট চ্যালেঞ্জ। তো এই হচ্ছে আমাদের চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং এর ডিসকাশনের মূল বিষয়বস্তু।